আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের ক্লাসে আমরা ষষ্ঠ শ্রেণীর ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন 2024 সালের ইতিহাস ও সামাজিক বিজ্ঞানের নমুনা প্রশ্ন ও সাজেশন নিয়ে আলোচনা করব। এই পরীক্ষাটি অনুষ্ঠিত হবে 15 জুলাই 2024 সালে। তোমরা জানো যে তোমাদের 13 তারিখের পরীক্ষাটি আগামী আগস্ট মাসের 3 তারিখে সংগঠিত হবে। তাই 15 তারিখে ইতিহাস ও সামাজিক বিজ্ঞান পরীক্ষা আছে। এই পরীক্ষার প্রশ্ন ও সাজেশন নিয়ে আলোচনা করব। এটা কিন্তু নমুনা প্রশ্ন। অনেকে কিন্তু নমুনা প্রশ্ন মুখস্থ করে বসে থাকো। এটা কিন্তু নমুনা প্রশ্ন। নমুনা প্রশ্ন কিন্তু পরীক্ষা আসবে না, তবে এরকম টাইপের অন্য প্রশ্ন হবে। ঠিক আছে? সাজেশনের প্রথমে যে কথা, প্রথমেই মূল বইয়ের ফাঁকা জায়গাগুলো পড়তে হবে, তারপর নিচের নমুনা প্রশ্নগুলো পড়তে হবে। ঠিক আছে? তো ফাঁকা জায়গাগুলো বলতে ওই যে তোমাদের যখন শিক্ষণকালীন মূল্যায়ন হয়েছিল, অর্থাৎ স্কুলে যখন ক্লাস চলেছিল, তখন কিন্তু তোমাদের স্যারেরা আমাদের ইতিহাস সামাজিক বিজ্ঞানের বিভিন্ন পৃষ্ঠায় একক কাজ, দলীয় কাজ, জোড়াই কাজ, প্রজেক্ট ওয়ার্কিং এগুলো দিয়েছিল, তাই না? তারপর তোমরা বইয়েও লিখেছিলে। ওই সমস্ত জায়গাগুলো আগে পড়ে নিতে হবে, তারপরে নমুনা প্রশ্ন পড়তে হবে। আরো নমুনা প্রশ্ন আমরা দিয়েছি, এজন্য আমাদের চ্যানেলে চলে যাওয়া, চ্যানেলে যে ভিডিওর ভিতরে যাবা, যাওয়ার পরে এখানে দেখবা, এই যে এখানে দেখো, এখানে ইতিহাস সামাজিক বিজ্ঞান, এই যে এই তৃতীয় নম্বরে দেখছো, ওখানে লেখা থাকবে এটা নমুনা 1, নমুনা 2, কোন নাম্বারটা, এগুলো এখান থেকে পড়ে নিও। ঠিক আছে? তো ঠিক আছে, আমরা এখন নমুনা 2 নম্বর প্রশ্ন নিয়ে আলোচনা করব। নমুনা প্রশ্ন 2, এখানে তিনটা থিমের উপর আমাদের কাজ করতে হবে। তিনটা থিম, যেমন থিম 1, সময়ের সাথে এলাকার ভৌগোলিক উপাদান যেমন নদী, পাহাড়, গাছপালা, পশু পাখি ইত্যাদির পরিবর্তন। মানে সময়ের সাথে, মানে অতীতকাল, তারপরে বর্তমান কাল, ভবিষ্যৎকালে কিরকম ভাবে পরিবর্তন হবে। ঠিক আছে? কোনগুলো? এলাকার ভৌগোলিক, মানে তুমি যে এলাকায় বসবাস করো ওই সমস্ত এলাকায় ভৌগোলিক উপাদান। দেখো ভৌগোলিক উপাদান কোনগুলো? নদী, পাহাড়, গাছপালা, পশু পাখি, এগুলো হচ্ছে ভৌগোলিক উপাদান। তাহলে এই ভৌগোলিক উপাদানগুলো কেমন ভাবে পরিবর্তন হয়েছে, ঠিক আছে, সেই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করতে হবে। যেমন অতীত এবং বর্তমান, নদীর পরিবর্তন সম্পর্কে তথ্য, নদীর পরিবর্তন, আরো অন্যান্য তথ্য সম্পর্ক লিখতে হবে। ঠিক আছে? যেমন আমাদের এখানে নদী, পাহাড়, গাছপালা, পশু পাখি ইত্যাদির যে কোনো পরিবর্তন, যে কোনো অনেকগুলো লিখতে হবে। যেমন অতীত এবং বর্তমানে নদীর পরিবর্তন সম্পর্কে। অতীতকালে আমাদের গ্রামের পাশ দিয়ে বয়ে চলা নদীটি অতীতে অনেক বড় ছিল। ঠিক আছে? নদীটি ছিল পানিতে পরিপূর্ণ, ছিল বড় বড় মাছ, সেচ কাজের জন্য কৃষকরা পানি ব্যবহার করত। তবে বর্তমানে কি হচ্ছে? বর্তমানে অবৈধভাবে নদী ভরাটের কারণে এর আয়তন কমে গিয়েছে। তাছাড়া নদীটির পানি দূষণ মারাত্মক পর্যায়ে পৌঁছেছে, যার ফলে আগের মতো প্রচুর পরিমাণে মাছ পাওয়া যায় না। তারপরে অতীত এবং বর্তমানে গাছপালার পরিবর্তন সম্পর্কে। গাছপালার কি পরিবর্তন হয়েছে? যেমন অতীতে আমাদের এলাকাটি সবুজ, তারপরে গাছগাছালিতে পরিপূর্ণ ছিল, তাই না? সবুজ গাছপালা, কারণ বেশি পরিমাণে গাছপালা ছিল। গাছপালার উপরে আমরা নির্ভরশীল ছিলাম খাদ্যের জন্য। ঠিক আছে না? গাছপালা আমাদের খাবার দেয়, আল্লাহ তাআলা দেয় গাছপালার মাধ্যমে, তাই না? বাসস্থানের জন্য, ঔষধের জন্য, আসবাবপত্রের জন্য, জ্বালানির জন্য, বিশুদ্ধ বায়ুর জন্য এবং স্বল্পকার পরিবেশের জন্য আমরা আমরা কি করলাম? এইগুলো আমরা ওই গাছপালা থেকে সংগ্রহ করতাম, তাই না? শুধু তাই নয়, গাছপালার সুন্দর শ্যামলিমা আমাদের মনে অনাবিল আনন্দ সৃষ্টি করতো। দেখো গাছপালা যদি প্রচুর সবুজ, আশেপাশে যদি প্রচুর সবুজ আর সবুজ থাকে, আমাদের মনের ভিতরেও কিন্তু দোলা লাগে, তাই না? ভালো লাগে। এরকম তো বর্তমানে কিছু অবৈধভাবে বৃক্ষ মানে নিধনের ফলে, গাছ কেটে ফেলার ফলে এলাকার গাছপালা উল্লেখযোগ্য হারে কমে গেছে। তাছাড়া অবকাঠামোগত উন্নয়নের ফলে অধিক হারে গাছ কাটা দেওয়া হয়েছে, যার ফলে এলাকাটি আগের মতো সবুজ শ্যামল আর নেই। অতীত ও বর্তমান পশু পাখির পরিবর্তন সম্পর্কে তথ্য। যেমন অতীতে আমাদের এলাকাটিতে বিভিন্ন ধরনের পশু পাখির আশ্রয় স্থল ছিল। সেখানে ঘুম সকালে ঘুম থেকে উঠতাম পাখির শব্দে, আর গাছে গাছে দেখা যেত পাখিদের বাসা, এবং পশুরা বনে থাকতো। বনে ঘুরতে গেলে দেখা যেত বিভিন্ন ধরনের পশু। শুধু তাই নয়, পশু পাখিতে ভরা এলাকাটি আমাদের মনে অনাবিল আনন্দ সৃষ্টি করতো, তাই না? কিন্তু বর্তমানে কি হয়েছে দেখো, বর্তমানে বর্তমানে অবৈধভাবে পশু পাখি শিকারের ফলে এলাকার পশু পাখি উল্লেখযোগ্য হারে কমে গেছে। তাছাড়া অবকাঠামোগত উন্নয়নের ফলে অধিক হারে গাছ কাটা হয়েছে, যার ফলে কি হয়েছে? পশু পাখিরা তাদের আশ্রয়স্থল, মানে যেখানে তারা বসবাস করে, হারিয়েছে। আমাদের গ্রামে এখন আগের মতো পশু পাখিতে পরিপূর্ণ নেই। এরপরে
সময়ের সাথে এলাকার ভৌগোলিক উপাদান যেমন নদী, পাহাড়, গাছপালা, পশুপাখি ইত্যাদির পরিবর্তনের তথ্য সংগ্রহ করার জন্য কতগুলো প্রশ্ন তৈরি করতে হবে। এতক্ষণ তো আমরা কতগুলো তথ্য লিখলাম। এখন তথ্য সংগ্রহের জন্য আমরা মনে করি একজন লোকের সাক্ষাৎকার নেবো, অথবা তুমি তোমার বন্ধুকে কি কি প্রশ্ন করতে পারো, জোড়ায় আলোচনা দিতে পারো, এটা ঠিক আছে। তো কিভাবে করতে পারে দেখো, আমরা অতীত এলাকার নদীটির প্রশস্ততা এবং গভীরতা কেমন ছিল, বর্তমানে কেমন হয়েছে। তারপর নদীটির গতিপথ কি পরিবর্তন হয়েছে, নদীতে আগের মতো কি প্রচুর পরিমাণে মাছ পাওয়া যায়, সেচ কাজের জন্য এখন কি নদীটি ব্যবহার করা হয়, নদীর পানি কি দূষিত হচ্ছে, হয়ে থাকলে কিভাবে হচ্ছে, অতীতে গাছপালার পরিমাণ কেমন ছিল, গাছপালা কমে যাওয়ার কারণগুলো কি হতে পারে, গাছপালা কমে যাওয়ায় এলাকার পরিবেশের উপর কি কি প্রভাব পড়ছে, অতীতে এলাকায় কি কোনো বন্যপ্রাণী ছিল, থাকলে সেগুলো কি, পশু পাখি কমে যাওয়ার কারণগুলো কি, পশু পাখির পরিবর্তনের কারণে এলাকার পরিবেশের উপরে কি কি প্রভাব পড়ছে। এগুলো হচ্ছে আমরা কি করলাম বলতো, প্রশ্ন তৈরি করলাম, মানে আমরা একজনের সাক্ষাৎকার নিব। সেটা হতে পারে তোমার বন্ধু বা টিচার বা অন্য কেউ হতে পারে, ঠিক আছে, বা এলাকার কোনো মুরব্বী হতে পারে। তো এর উপরে এই প্রশ্নগুলো আমরা তাকে করতে পারি। তথ্য সংগ্রহের পরিকল্পনা, আমরা তথ্য সংগ্রহ কিভাবে করব, মানে দেখো, তথ্য সংগ্রহকে বিচক্ষণতা, সততা এবং নিরপেক্ষতার সাথে কাজ করতে হবে। তথ্য সংগ্রহে এলাকার বয়স্ক ব্যক্তিদের গুরুত্ব দিতে হবে, মানে যারা বেশি বয়স্ক তারা তো বেশি ভালো জানে, তাদেরকে বেশি গুরুত্ব দিতে হবে। এলাকার মানুষের প্রতি শ্রদ্ধাশীল এবং আন্তরিক হতে হবে। তথ্যদাতার প্রয়োজনে গোপনীয়তা বজায় রাখতে হবে, মানে একজন তথ্য দিল, তার তথ্য আমরা কি গোপন রাখবো, যে তার যদি কোনো সমস্যা হয় এজন্য একজন করে সাক্ষাৎকারের মাধ্যমে তথ্য সংগ্রহ করবে। তারপরে 3-2 মানে 1 নম্বর কাজ শেষ হয়ে গেল, ঠিক আছে। 2 নম্বর কাজ, সময়ের সাথে এলাকার সামাজিক উপাদান যেমন রাস্তাঘাট, যানবাহন, বাড়িঘর, দোকানপাট ইত্যাদির পরিবর্তন কেমন হয়েছে। এতক্ষণ আমরা ভৌগোলিক উপাদান পড়লাম, এখন আমরা সামাজিক উপাদান সম্পর্কে পড়বো, যেমন অতীত ও বর্তমান রাস্তাঘাট পরিবর্তন সম্পর্কে তথ্য সংগ্রহ। যেমন অতীতে আমাদের গ্রামের রাস্তাটি ছিল মাটির এবং উঁচু নিচু ছিল। বর্ষা মৌসুমে রাস্তাটি কঠিন অবস্থা ধারণ করত, চলাচলের অযোগ্য হয়ে পড়ত, প্রায় দুর্ঘটনার সম্মুখীন হতো সাধারণ মানুষ। বর্তমানে গ্রামের রাস্তাটি পিচ ঢালা হয়েছে, ভালো হয়েছে। অতীত এবং বর্তমানে যানবাহনের পরিবর্তন সম্পর্কে তথ্য, যানবাহনের কিরকম ছিল। অতীতকালে আমাদের গ্রামের রাস্তাটি ছিল মাটির এবং উঁচু নিচু, ঠিক আছে, মৌসুমে রাস্তাটি কঠিন অবস্থা ধারণ করত, এর ফলে যানবাহন খুব বেশি চলাচল করতো না। বর্তমানে গ্রামের রাস্তাটি পিচ ঢালা হওয়ায় বিভিন্ন ধরনের যানবাহন চলে, যেমন রিক্সা চলে, অটো, ভ্যান, তারপর সাইকেল, মোটরসাইকেল, ট্রাক, প্রাইভেট কার ইত্যাদি। অতীত এবং বর্তমানে বাড়িঘরের পরিবর্তন সম্পর্কে তথ্য, যেমন অতীতে আমাদের এলাকার অধিকাংশ বাড়িঘর ছিল কি টিনের, মাটির এবং টিনের, কিন্তু বর্তমানে এলাকার অধিকাংশ বাড়িঘর ইটের তৈরি। সময়ের সাথে এলাকার সামাজিক উপাদান যেমন রাস্তাঘাট, যানবাহন, তারপরে বাড়িঘর, দোকানঘাট ইত্যাদি পরিবর্তন তথ্য সংগ্রহের জন্য এর জন্য আমরা কতগুলো প্রশ্ন তৈরি করতে পারি, যেমন অতীতে এলাকার রাস্তাঘাট কেমন ছিল, ঠিক আছে। তারপরে বর্তমানে রাস্তাঘাট কেমন, রাস্তাঘাটের উন্নয়নের ফলে এলাকার কি ধরনের পরিবর্তন সংঘটিত হয়েছে, এলাকার রাস্তাটি দিয়ে কোন কোন যানবাহন চলে, যানবাহনের উন্নয়নের ফলে এলাকার মানুষের জীবনযাপনে কি ধরনের প্রভাব ফেলছে, অতীতের বাড়িঘর কেমন ছিল, বর্তমানে বাড়িঘর কেমন, বাড়িঘরের উন্নয়নের ফলে মানুষের জীবনযাপনে কি ধরনের প্রভাব ফেলছে, ঠিক আছে, এরকম। এবার তথ্য সংগ্রহের জন্য পরিকল্পনা কি কি পরিকল্পনা নিতে পারে, যেমন তথ্য সংগ্রহকে বিচক্ষণতা, সততা এবং নিরপেক্ষতার সাথে কাজ করতে হবে। তথ্য সংগ্রহকে এলাকার বয়স্ক ব্যক্তিকে গুরুত্ব দিতে হবে। একইভাবে এলাকার মানুষের প্রতি শ্রদ্ধাশীল এবং আন্তরিক হতে হবে। তথ্যদাতা প্রয়োজনে গোপনীয়তা বজায় রাখতে পারে। একজন করে সাক্ষাৎকারের মাধ্যমে তথ্য সংগ্রহ করতে হবে। সবাই হুড়মুড় করে 4-5 জন সাংবাদিকের মতো এরকম ভাবে সবাই যার যার ইচ্ছা মতো প্রশ্ন করলে তো সমস্যা, তাই না। 3 নম্বর থিমে কি করতে হবে, সময়ের সাথে এলাকার মানুষের উৎপাদন পদ্ধতি এবং প্রকৃতির কি কি পরিবর্তন হয়েছে, যেমন অতীত ও বর্তমানে মানুষের উৎপাদন পদ্ধতির পরিবর্তন সম্পর্কে তথ্য। অতীতকালে কি হয়েছিল, এলাকার প্রায় 90% মানুষ কৃষি পণ্য উৎপাদনের মাধ্যমে জীবিকা নির্বাহ করত, কিন্তু তাদের প্রধান পেশা ছিল হচ্ছে কৃষক। তারা লাঙ্গল দিয়ে হাল চাষ করতো, গরু দিয়ে, ঠিক আছে। জমিতে সেচ দিত সনাতন পদ্ধতিতে, হয়তোবা ওই যে হাত দিয়ে কোনো পাত্র দিয়ে পানি দিত, ঠিক আছে, এরকম। কৃষিজ পণ্যগুলো তারা কাস্তে বা হাতের সাহায্যে কাটতো, সংগ্রহ করতো, তাই না, যে কাঁচি দিয়ে আমরা কাটতাম তখন।
বর্তমানে কি হয়, বর্তমানে এলাকার মানুষ আধুনিক পদ্ধতিতে কৃষি পণ্য উৎপাদন কার্য সম্পন্ন করে। তারা জমি চাষ, সেচ থেকে শুরু করে কৃষিজ পণ্য ঘরে তোলা পর্যন্ত সবকিছুই আধুনিক প্রযুক্তির মাধ্যমে চলে। যেমন দেখো, জমি চাষ করার জন্য এখন ট্রাক্টর, মানে পাওয়ার ট্রেলার যেগুলো আছে সেগুলো ব্যবহার করা হয়। ধান টান কাটার জন্য মেশিন ব্যবহার করা হয়, তাই না, যেগুলো দিয়ে কাটা যায় এগুলা। তো গ্রামের মানুষের শুধু কৃষির উপর নির্ভর না করে শিল্প কলকারখানাও কাজ করছে। তো পেশার পরিবর্তন হচ্ছে এখন। এই যে সময়ের সাথে এলাকার মানুষের উৎপাদন পদ্ধতি এবং প্রকৃতির প্রভাব ইত্যাদি পরিবর্তনের তথ্য আমরা সংগ্রহ করার জন্য কতগুলো প্রশ্ন তৈরি করব। যেমন, অতীতে গ্রামের মানুষেরা কিভাবে কৃষিজ পণ্য উৎপাদন করত, বর্তমানে গ্রামের মানুষেরা কিভাবে কৃষিজ পণ্য উৎপাদন করে, উৎপাদন পদ্ধতি পরিবর্তনের ফলে গ্রামের মানুষের জীবনযাত্রায় কিরকম কি প্রভাব পড়েছে, অতীতে কোন প্রাকৃতিক দুর্যোগ হয়েছিল কিনা, প্রাকৃতিক দুর্যোগের ফলে এলাকার কি ধরনের পরিবর্তন সংঘটিত হয়েছে, এলাকার কি কি শিল্প পণ্য উৎপাদিত হয়, হয়ে থাকলে সেগুলো কি কি। তো এখানে তথ্য সংগ্রহের যে পরিকল্পনা কি করবো, তখন তথ্য সংগ্রহ যার কাছ থেকে নিব, সংগ্রাহককে বিচক্ষণতা, সততা এবং নিরপেক্ষতার সাথে কাজ করতে হবে। মানে যে তথ্যগুলো সংগ্রহ করবে তাকে বিচক্ষণতা, সততা এবং নিরপেক্ষতার সাথে কাজ করতে হবে। তথ্য সংগ্রহে এলাকার বয়স্ক ব্যক্তিদের গুরুত্ব দিতে হবে, এলাকার মানুষদের প্রতি শ্রদ্ধাশীল এবং আন্তরিক হতে হবে, তথ্যদাতার প্রয়োজনে গোপনীয়তা বজায় রাখতে হবে, একজন করে সাক্ষাৎকার গ্রহণের মাধ্যমে কি করতে হবে, তথ্য সংগ্রহ করতে হবে। তো আমরা নমুনা প্রশ্ন 2 নম্বর নিয়ে আলোচনা করলাম, দুইটা দেখলাম, ঠিক আছে। এরপর আমরা নমুনা প্রশ্ন 3 নিয়ে আলোচনা করব। আর যেদিন তোমাদের পরীক্ষা অনুষ্ঠিত হবে তার আগের দিন রাত্রে আমরা চূড়ান্ত সাজেশন দিয়ে দেবো। এই যে ফিজিক্স ফর সোল, এখানে এসে এই যে ভিডিও আছে, এই ভিডিও অপশনে আসলে তোমরা তোমাদের নমুনা প্রশ্ন যতগুলো আছে যে ষষ্ঠ শ্রেণীর জন্য সবগুলো দেওয়া আছে, এখান থেকে দেখে নিতে পারো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমাদের আরো একটা ইউটিউব চ্যানেল রয়েছে, মূল্যায়ন একাডেমি। তোমরা মূল্যায়ন একাডেমি এই চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে রাখবা। এখানে তোমাদের মূল্যায়নের প্রশ্ন এবং উত্তর সরবরাহ করা হবে বা আপলোড দেওয়া হবে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।